আমরা কি বলছিলাম, বুলি বুলিং। যে এই যে আমরা বুলিং করা বলতে সাধারণত বোঝায় যে কাউকে বিরক্ত করা বা সে বিরক্ত বোধ করে এরকম কিছু বলা তাকে। যে ওই যে বললাম যে আমরা স্কুলে দেখে থাকি যে সাধারণত অনেক কেউ বেশি স্বাস্থ্যবান হলে বা হচ্ছে একটু মোটা হলে, সোজা কথায় যদি বলি মোটা হয়, তখন তাকে আমরা বলি বিভিন্ন নামে সম্বোধন করি, বাজে বাজে নামে সম্বোধন করি। এটাও কিন্তু এক ধরনের বুলিং। এখন সাইবার বুলিং জিনিসটা কি, তাহলে আমাকে একটু কেউ বলো তো সাইবার বুলিং কি? এটা তো নর্মাল বুলিং হলো, যেটা আমরা ডেইলি লাইফে যে ধরনের বুলিং গুলো করি বা বুলি করি যেটা, তাহলে সাইবার বুলিং জিনিসটা কি বলো, ডিজিটাল সাইবার বুলিং প্ল্যাটফর্মে, জিনিসটা? হ্যাঁ ডিজিটাল প্ল্যাটফর্মে হ্যাঁ, বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করা আর কি। হ্যাঁ, যে তুমি ধরো এমনি বুলিং করা বলতে যেটা আমরা বাস্তবিক লাইফে সামনাসামনি যেটা করি, সাইবার মানে কি অনলাইনের মাধ্যমে ধরো কেউ তোমাকে একটা বাজে কথা বললো বা তোমার সম্পর্কে একটা কটূক্তি করলো, এটা কিন্তু এক ধরনের বুলি করা বা বুলিং বলে, যেটাকে সাইবার বুলিং বলে। ঠিক আছে, তাহলে সাইবার বুলিং বোঝা গেছে জিনিসটা কি। জি। আচ্ছা, এবার আমরা জি পরে ভাইয়া। এখানে দেখি এই প্যারাতে কি আছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাউকে হয়রানি করা একটি অপরাধ। যেমন এটি সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম এবং মোবাইল ফোন ব্যবহার করে করা হতে পারে। আচ্ছা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবা অনেকে অনেক সময় আমাদেরকে বাজে কোনো মেসেজ পাঠানো হয়, বা অনেক সময় কেউ ধরো ছবি আপলোড করে। ফেসবুকের কথাই যদি বলি, ফেসবুকে তো অনেক সময় অনেকে ছবি আপলোড করে, তাই না? তোমরাও হয়তো অনেকে যারা ফেসবুক ব্যবহার করে থাকো তারা হয়তো ছবি আপলোড করো, তখন দেখবা যে অনেকে তোমাদের কমেন্টে যে বাজে কোনো মন্তব্য করে বা বাজে কোনো মেসেজ পাঠায় ইনবক্সে, এরকম করে না? তো এই যে এই জিনিসগুলো কিন্তু এক ধরনের অপরাধ, এগুলো কিন্তু সাইবার বুলিং এর অন্তর্ভুক্ত। যে যে তোমাকে বুলি করছে, অনলাইনের মাধ্যমে তোমাকে বুলি করা হচ্ছে। বা এই যে মেসেজিং প্ল্যাটফর্ম, মানে এই যে মেসেঞ্জারে তোমাকে ধরো কেউ একটা বাজে মেসেজ দিল, এটা এক ধরনের হচ্ছে বুলিং করা। আর গেমিং প্ল্যাটফর্ম গুলোতে যারা সাধারণত গেম খেলে থাকো, তারা এটা বুঝবা যে গেমিং প্ল্যাটফর্ম গুলোতে অনেক সময় গেম খেলার সময় একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে বাজেভাবে কথা বলে, বাজে কথা বলে বা গালিগালাজ করে, এটা কিন্তু হয়। গেমিং যারা খেলো, জি স্যার। যারা গেম খেলে থাকো, এটা কিন্তু দেখবা যে এটা হয়। এই ধরনের বুলিং করা হয়, যে বাজে মন্তব্য করা হয় বা সাধারণত গালাগালি করা হয় গেমিং এর ক্ষেত্রে। তো এইভাবে বুলিং করা হয়ে থাকে। এখন তাহলে এক্ষেত্রে যাদের কারণে, আচ্ছা হ্যাঁ, তো মোবাইল ফোন ব্যবহার করে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম, মেসেজিং প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম, এগুলোতে বুলি করা হয়। এই ক্ষেত্রে যাদের টার্গেট করা হয় তাদেরকে অনলাইনে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিব্রত করা হয়। যেমন সামাজিক মাধ্যমে কারো সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া বা বিব্রতকর অথবা অবমাননাকর ছবি পোস্ট করা, মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষতিকর ও অশোভন মেসেজ দেওয়া ও হুমকি দেওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখবে অনেক সময় অনেকের সম্পর্কে বাজে কোনো পোস্ট দেওয়া হয়। এরকম হয় না, অনেক সময় দেখবো বাজে কোনো পোস্ট দেওয়া হয় বা তাকে কেন্দ্র করে তার সম্পর্কে কোনো একটা বাজে ছবি দেওয়া হয়, যেটা তার জন্য আসলে যার সম্পর্কে ছবিটা দেওয়া হয় তার জন্য বিব্রতকর বা তার সম্মান হানিকারক তার জন্য। এরকম হয় না? তো এই জিনিসগুলো কিন্তু সাইবার বুলিং এর অন্তর্ভুক্ত। আবার ধরো কাউকে মেসেজিং প্ল্যাটফর্মে যে ক্ষতিকর বা অশোভন মেসেজ, মানে কোনো বাজে কোনো একটা মেসেজ দেওয়া, এবং হুমকিও দেওয়া হয়। কিন্তু অনেক সময় এই মেসেজিং প্ল্যাটফর্ম গুলোতে অনেক সময় কিন্তু হুমকি দেওয়া হয় যে এই কাজটা করো, বা না হলে তোমার কিন্তু এই জিনিসটা আমি পাবলিক করে দিব। এরকম করা হয় না অনেক সময়? আমরা দেখি না এটা? যারা ফেসবুক ব্যবহার করো, বিভিন্ন খবর পত্রিকায় এরকম দেখা যায় কিন্তু, যে জি এইরকম স্যার। এরকম বাজে কাজ কারবার করা হয়, অনেকেই করে থাকে, সেটা অর্থের লোভে করুক বা যে উদ্দেশ্যে, অসৎ উদ্দেশ্যেই করে থাকে অনেকে। যে বাজে কোনো একটা মেসেজ দিচ্ছে দিয়ে, বা অনেক সময় হুমকি দেয়, দিয়ে বলে যে এই এত টাকা দাও, না হলে আমি তোমার এটা হচ্ছে অনলাইনে দিয়ে দিব, বা এই এই বাজে ছবিটা দিয়ে দিব। এরকম করে কিন্তু হুমকি দেওয়া এবং অন্যের ছদ্মবেশ ধারণ করে তার পক্ষে আরেকজনকে মেসেজ পাঠানো, এটাও কিন্তু অনেকে করে। যে একজন ধরো ফেক আইডি কি তোমরা তো অনেকে জানো, ফেক আইডি সম্পর্কে ধারণা আছে তোমাদের? জি স্যার। জি বাকিদের আছে? ভাইয়া। আচ্ছা, ফেক আইডি জিনিসটা তারপর একটু ছোট করে বলি। ধরো জি ভাইয়া তুমি আছে। একটা ফেসবুক আইডি আছে তোমার, ঠিক আছে? এখন আরেকজন কোনো একটা খারাপ উদ্দেশ্য নিয়ে তোমারই ছবি দিয়ে, তোমার ডিটেলস দিয়ে সুন্দর করে একটা ফেসবুক আইডি খুললো, এটাকে বলা হয় ফেক আইডি। ফেক মানে হচ্ছে নকল। ইংলিশে যে ফেক ওয়ার্ডটা মানে হচ্ছে নকল। আরে লেখা হয় না, এই ফেক মানে লেখা হচ্ছে না, যাই হোক আমার এই ইয়াতে লিখলাম। এই যে ফেক মানে হচ্ছে নকল, অর্থাৎ তোমারই একই তোমার পরিচয় দিয়ে তোমার ছবি দিয়ে
কেউ একজন ফেক আইডি খুলে বা নকল তোমার রকমই আইডি খুলে, যে সেই আইডি দিয়ে অন্য কাউকে মেসেজ পাঠানো, যে সেটার মাধ্যমে হচ্ছে তার কাছ থেকে অনেক সময় অর্থ দাবি করে, বা এরকম ঘটনা কি শুনেছো তোমরা, যে হচ্ছে কেউ ফেক আইডি খুলে হচ্ছে ওর কলিগদের কাছে, যার নামে ফেক আইডিটা খুলেছে তার কলিগদের কাছে মেসেজ পাঠায় যে আমাকে এত টাকা একটু দেন, আমি বিপদে আছি। এরকম কিন্তু ঘটে। তখন সে সরল মনে মনে করে যে এটা আসলে সে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি, বলে টাকাটা দিয়ে দেয়, দিয়ে এইভাবে প্রতারণার শিকার হয়। কিন্তু এটা তো জানো, এরকম শুনেছো ঘটনা কি, যে এরকম ঘটনা কিন্তু ঘটে, জি ভাইয়া। বাংলাদেশেই ঘটেছে এরকম ঘটনা। জি স্যার, তো অনেক শুনেছি। আচ্ছা, তো এই যে এইরকম যে অর্থাৎ ডিজিটাল যোগাযোগ মাধ্যমের সাহায্যে কাউকে উত্তক্ত করাই হচ্ছে সাইবার বুলিং। বোঝা গেল সাইবার বুলিং জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, সমস্যা আছে সাইবার বুলিং আর? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে বুলিং কিন্তু বাস্তব জীবনেও ঘটে, আবার সাইবার বুলিংও কিন্তু হয়। বাস্তব জীবনের বুলিং তো বললাম। তো এইখানে হচ্ছে একটা ছক আছে, তোমরা এটা করবে। এই ছকটা তো তোমরা বুঝতে পারছো যে খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে তোমরা একটু চিন্তা করবা যে হচ্ছে বাস্তব জীবনের বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিং এর শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনের ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর 5টি অভিজ্ঞতা লিখবো। তো এটা তোমরা জাস্ট লিখে ফেলবে, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না, ঠিক আছে? এটা নিয়ে আমি আর বেশি হ্যাঁ। কথা বললাম না। আচ্ছা, তো এই যে আমরা বুলি করি অনেক সময়, যে আমরা অনেক সময় অনেক, যেমন হচ্ছে মোটা মানুষকে বাজে কোনো একটা বিকৃত নামে ডাকি, এটা আসলে করা উচিত নয়। কারণ এটাতে তার হয়তো খারাপ লাগে, বা অনলাইনেও যদি আমরা কাউকে বুলি করি বা এই বুলিং এর শিকার হয় কেউ, সে কিন্তু মানসিক ভাবে অনেকটা ভেঙে পড়ে, বা সে ভয় পায়। যে কেউ ধরো একটা বাজে মেসেজ দিয়ে বললো যে আমাকে অত টাকা দেন, না হলে আমি আপনার এই ক্ষতিটা করে দিব। তো এটাতে কিন্তু যাকে এই ধরনের মেসেজ পাঠানো হয়, যাকে বুলি করা হয়, সে কিন্তু মানে শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়ে, এবং তার জন্য কিন্তু এটা মানে খুবই খারাপ হয়। তো আমাদের উচিত যে আমরা কখনোই কাউকে, সেটা সামনাসামনি হোক, বাস্তব জীবনে হোক, বা হচ্ছে ইয়াতে হোক, অনলাইনে হোক, সাইবার বুলিং আমরা কখনোই করব না, বা হচ্ছে বাস্তব জীবনে বুলি করব না। এটাই এখানে বলা হয়েছে যে বাস্তব জীবনে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে উভয় জায়গায় আমরা কাউকে বুলিং করব না। কাউকে বুলিং করতে দেখলে আমরা অবশ্যই তাকে সতর্ক করব। আমাদের দেশে এর জন্য কঠোর শাস্তির আইন রয়েছে। আচ্ছা, দেখো, এবার পরবর্তীতে বলা হয়েছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটা কিছু সাইবার অপরাধ। আচ্ছা, ফেক নিউজ সম্পর্কে তো তোমরা অনেকেই জানো, যে ফেক মানে কি, নকল নিউজ। অর্থাৎ যে ঘটনাটা ঘটেইনি সেই সম্পর্কে একটা খবর দেওয়া। যেমন অনেক সময় ফেসবুক যারা চালাও, দেখা যায় না এরকম, যে আসলে মরিচের দাম বৃদ্ধি পায়নি, কিন্তু ফেসবুকে হঠাৎ করে গুজব রটে গেছে যে আগামী সপ্তাহ থেকে মরিচের দাম বৃদ্ধি পেয়ে যাবে। এই ধরনের খবর তো দেখেছো, এটা এরকম তো মাঝে মধ্যে ঘটে, তাই না? যে আসলে জি কিন্তু স্যার। জি। মরিচের দাম বাড়বে না, কিন্তু কেউ একজন ইচ্ছাকৃত ভাবে বা হচ্ছে ব্যবসায়িক কোনো স্বার্থ হাসিলের জন্য সে হচ্ছে দেখা যায় একটা ফেসবুকে একটা ঘটনা ছড়িয়ে দিল যে হচ্ছে সামনের সপ্তাহ থেকে মরিচের দাম বৃদ্ধি পাবে। আর এটা দেখে তো মানে মানুষের মাথা খারাপ, যে সামনের সপ্তাহ থেকে দাম বৃদ্ধি হবে, তাহলে তারা কিনে ফেলছে, বা এটা নিয়ে একটা তৈরি, একটা মানে সমস্যার সৃষ্টি হচ্ছে, এরকম হয় কিন্তু। তো এই ধরনের, এছাড়া অনেক ধরনের কিন্তু ফেক নিউজ দেখা হয়। যেমন এই দেখো, এখানে বলাই হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যাধিক ব্যবহারের ফলে এই যুগে ফেক নিউজ বিস্তার অত্যন্ত দ্রুততার সাথে ঘটছে। যেমন ধরো এই যে মরিচের কথাই যদি বলি, যে কেউ একটা দিল, এটা আরেকজন দেখলো, খবরটা দেখার সঙ্গে সঙ্গে সে আবার দেখা যাচ্ছে শেয়ার করছে, এরকম শেয়ার করে না? এইভাবে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে সে যাদেরকে শেয়ার করছে, তারা আবার বাকি আরো কয়েকজনকে, তাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে শেয়ার করছে। এইভাবে কিন্তু ব্যাপকভাবে জিনিসটা ছড়িয়ে পড়ে, তাই না? এগুলাই তো ঘটে আসলে, যে একটা কোনো একটা খবর দেখলে একজন শেয়ার করছে, সে আবার দেখা যাচ্ছে আরেকজনকে শেয়ার করছে, এভাবে বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ে কোনো একটা ফেক নিউজ, তাই না? আচ্ছা, জি তারপর ভাইয়া। ইন্টারনেট ব্যবহার করে ঘটা ফেক নিউজের ফলে বিশ্বব্যাপী অনেক রাজনৈতিক ও ধর্মীয় সংঘাতের জন্ম দিয়েছে। যেমন হচ্ছে অনেক সময় অনেক জায়গাতে ধর্মীয় কিন্তু বিষয় নিয়েও কিন্তু আহ ফেক নিউজ তৈরি করা হয়, যে হচ্ছে দেশ সেটা। আর ধর্মীয় জিনিস তো জানো, যে ধর্মীয় কোনো জিনিস নিয়ে করলে সাধারণত এটা নিয়ে একটু বেশি আলোচনার সৃষ্টি করে, তাই না? যে কোনো একটা ধর্মীয়, কোনো একটা যে কোনো ধর্মের প্রতি আঘাত এনে যদি কোনো একটা বাজে কোনো একটা মন্তব্য করা হয়, তাহলে সেটা একটা বেশ আলোড়ন সৃষ্টি করে। তো এই রকমই যদি হচ্ছে ধর্মীয় কোনো ইয়াও করা হয় বা রাজনৈতিক ক্ষেত্রে করা হয়, কিন্তু এটা কিন্তু সংঘাতের জন্ম দিয়ে দেয়, যে ফেক নিউজ গুলা, যে এটা কিন্তু একটা অরাজকতা সৃষ্টি করে, ঠিক আছে?
সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রতিদিন অগণিত খবর পড়ছে, যেগুলোর মধ্যে হয়তো বেশ কিছু মিথ্যা সংবাদও থাকে। কেউ কেউ তাদের রাজনৈতিক বা আদর্শিক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ ছড়িয়ে থাকে, আবার কেউ শুধু মজা পাওয়ার জন্য এটি করে। আচ্ছা, অনেক সময় কিন্তু ফেক নিউজ কিন্তু কোনো স্বার্থ হাসিলের জন্য করা হয়। যেমন এই যে ধরো কেউ একটা ফেক নিউজ ছড়িয়ে দিল যে আগামী সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বেড়ে যাবে। এটা দেখা মাত্র মানুষের মাথায় কি হবে যে যেহেতু আগামী সপ্তাহ থেকে পেঁয়াজের দাম বাড়বে, তাহলে আমরা এই সপ্তাহে আমরা পেঁয়াজটা কিনে নিই, বেশি করে পেঁয়াজ কিনে রেখে দিই, তাহলে হচ্ছে আর পেঁয়াজের দাম বাড়লেও আমার আর পেঁয়াজ কিনা লাগছে না। এটাতে কি ব্যবসায়িক উদ্দেশ্য হাসিল হচ্ছে না কারো? চিন্তা করে বলো তো। কারো জি ভাইয়া। জি স্যার। ব্যবসায়িক উদ্দেশ্য তার মানে হাসিল হচ্ছে, যে যারা ব্যবসায়ী তারা বা যারা হচ্ছে পেঁয়াজের নিয়ে ব্যবসা করে, তারা হচ্ছে এটা কিন্তু লাভ হচ্ছে, তারা ওই দামে সুন্দর করে বেচে দিচ্ছে, যে মানুষ তাড়াহুড়া করে যে সামনের সপ্তাহ থেকে দাম বেড়ে যাবে, এই সপ্তাহ থেকে কিনে নি বলে তারা তাড়াহুড়া করে কিনে নিচ্ছে। এইভাবে অনেক সময় অনেক ধরনের ফেক নিউজ ছড়ানো হয়, যাতে যে রাজনৈতিক, আদর্শিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে ফেক নিউজ ছড়িয়ে থাকে। আবার অনেকে শুধু মজা করার জন্য কিন্তু ফেক নিউজ দেয়, যেটার কোনো ভিত্তি থাকে না। ঠিক আছে, তাহলে ফেক নিউজ বোঝা গেল জিনিসটা। আচ্ছা, পড়া কি একটু দ্রুত আগানো হচ্ছে, নাকি তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না না ভাইয়া, বুঝতে অসুবিধা না, বুঝতে আচ্ছা অসুবিধা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে দেখো। স্যার। আচ্ছা, এইখানে দেখো এই জিনিসটা একটু পড়বা। এখান থেকে যে তোমাদের আছে কি ধরনের কোশ্চেন হয়, মানে হচ্ছে কি তোমাদের এমসিকিউ থাকে নাকি হচ্ছে রিটেন কোশ্চেন সবগুলো? আমি আসলে জানি না ক্লাস 9-এর ইয়াটা কি চেঞ্জ হয়ে গেছে, আমাদের সময় একরকম ছিল, তোমাদের সময় আলাদা হয়ে গেছে। এখন কি রিটেন কোশ্চেন সবগুলোই? ভাইয়া আমাদের বড় কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, রিটেন উম, কোশ্চেন। সবগুলো রিটেন। আচ্ছা, তাহলে এই লাইনটা একটু ভালো করে পড়বা, কারণ এখান থেকে লিখতে হতে পারে যে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ঘটনা, ভুল ঘটনা, অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে। তোমাদের কিন্তু এটা সংজ্ঞা আসতে পারে যে ফেক নিউজ কাকে বলে, বলো। তাহলে কি দিবা, এই যে এই সংজ্ঞাটা দিয়ে দিবা সুন্দর করে। ঠিক আছে, যে মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা, অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনকে ফেক নিউজ বলা যেতে পারে। এই ফেক নিউজ গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম হতে ছড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এটা গেল। আবার অনেক সময় দেখা যায় যে হচ্ছে কোনো, ধরো তুমি যে এই যে ফেক নিউজ গুলো ছড়ানো হয়, এগুলো কিন্তু কখনো কারো অরিজিনাল আইডি থেকে বা প্রকৃত যে আইডিটা আছে সেখান থেকে কিন্তু করা হয় না। অনেক সময় অনেকে করে কি, ফেক আইডি থেকে করে, অর্থাৎ নকল কোনো একটা আইডি তৈরি করে সে, যেটা মানে যাতে কেউ চিনতে না পারে এরকম ভাবে একটা আইডি তৈরি করে যে সেখান থেকে সাধারণত ফেক নিউজ গুলো ছড়ানো হয়। দেখো, সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নকল অর্থাৎ ছদ্ম নাম ধারণ করে বিভিন্ন ধরনের মিথ্যা খবর বা গুজব রটিয়ে দেওয়া হয়। আমরা ডিজিটাল মাধ্যমে কোনো খবর দেখার সাথে সাথে তা বিশ্বাস করব না। অর্থাৎ যে কোনো খবর আমরা যদি অনলাইনে বিভিন্ন, ধরো তোমরা এই ফেসবুক সোশ্যাল মিডিয়া ছাড়াও কিন্তু বিভিন্ন ব্যবহার করো, যেমন ক্রোম ব্যবহার করো, বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করো, সেগুলোতেও কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আসে, তাই না? যেমন গুগল অন করলে, গুগল ক্রোম যদি অন করো, তখনই নিচে দেখবা কিছু নিউজ চলে আসছে, সার্চ অপশনের নিচে কিছু কিন্তু নিউজ আসে। তোমরা যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকো তাহলে এটা দেখবা। তো অনেক সময় কিন্তু অনেক কিছু ভুল থাকে। তো এই জিনিসগুলো আমরা আগে প্রথমে দেখা মাত্র বিশ্বাস করে নিব না, আগে আমরা সেটা যাচাই বাছাই করবো যে আসলেই ঘটনাটা সত্যি না মিথ্যা, তারপরে আমরা সেটা বিশ্বাস করবো এবং সেটা শেয়ার করবো মানুষের সঙ্গে। ঠিক আছে, তো এই যে সঠিক তথ্য আর সঠিক উৎস যাচাই না করে এগুলো শেয়ার করা যাবে না, শেয়ার থেকে বিরত থাকতে হবে, লাইক কিংবা কমেন্ট করা থেকেও সতর্ক থাকতে হবে। এই পর্যন্ত সবার বোঝা গেছে? জি জি স্যার। ভাইয়া। প্রশ্ন করেছে শুধু। আচ্ছা, ফাহিম স্যার কি এভাবে পড়াতেন তোমাদেরকে? জি ভাইয়া। ফাহিম স্যার এইভাবে পড়াতেন না? আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, এই যে যে জিনিসটা এখানে আছে, যে এই যে একটা, এবার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা রাখবো, ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ দেখবো এবং এটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব। এইটা তো বুঝতে পারছো যে এখানে আসলে পড়ানোর কিছু নাই, এটা তোমরা নিজেরা দেখবা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইনে কি ধরনের ফেক নিউজ আছে এবং সেটা ফেক হওয়ার কারণ কি, সেটা তোমরা অনুসন্ধান করবে। ঠিক আছে, এটা আমি আর পড়াচ্ছি না এইটুকু, কারণ এটা পড়ানোর আসলে কিছু নাই। আচ্ছা, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এ দেখো,
যে বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন অনুসারে বাংলাদেশে বিভিন্ন ধরনের সেক্টর আছে, যে ধরো বিভিন্ন ধরনের আইন নাই, যে প্রত্যেকটা সেক্টরের জন্য বিভিন্ন আইন আছে। যেমন ধরো কোনো একটা কৃষি ক্ষেত্রের জন্য কোনো কোনো আইন আছে, সেটা দেখা যাচ্ছে ওই রকম একটা সেক্টর আছে। তথ্য প্রযুক্তি, এটা যেহেতু তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত এই ধরনের অপরাধগুলো, তাই এগুলো তথ্য প্রযুক্তি আইন বলে একটা আইন আছে বা একটা সেক্টর আছে বাংলাদেশে, যে আইনের একটা সেক্টর আছে, ঠিক আছে। যেখানে 2006 মোতাবেক, মানে 2006 সালে এই আইনটা করা হয়, পাশ করা হয়। 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধী সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হতে পারে, অথবা কারাদণ্ড এবং জরিমানা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। অর্থাৎ 2006 সালে যে একটা হচ্ছে আইন পাশ হয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক একটা আইন পাশ হয় বাংলাদেশ আইনে, ঠিক আছে, যেখানে সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ যদি কেউ ছড়ায়, সেখানে তার মাত্রা অনুযায়ী যে ফেক নিউজটা কি ধরনের, সে অনুযায়ী অপরাধী সর্বোচ্চ 10 বছর শাস্তি হতে পারে, অথবা তাকে সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা করা হতে পারে, অথবা তাকে উভয় জরিমানাই হচ্ছে দিতে হতে পারে, মানে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে। অর্থাৎ তাকে 10 বছর কারাদণ্ড দিতে পারে, আবার হচ্ছে 1 কোটি টাকা জরিমানাও করতে পারে। এটা তার আসলে মানে কি ধরনের সে ফেক নিউজটা ছড়িয়েছে এটার উপরে নির্ভর করে দেওয়া হয়। তো এই জিনিসটা মনে রাখবো সবাই একটু, ঠিক আছে, যে এটা কত সালে, 2006 সালে, এবং সর্বোচ্চ কত বছর এবং কত টাকা, এটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো এটা, এর আগ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বুঝতে? No, sir. আচ্ছা, এবার না দেখো ভাইয়া। সাইবার অপরাধ আর মানুষের আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো সাইবার অপরাধ এবং মানুষের জীবনে তার প্রভাব। এই যে সাইবার অপরাধগুলো করা হয়, এগুলো কিন্তু মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে, কেউ বলো তো আমাকে, কি কি ধরনের প্রভাব ফেলে? বলো, কেউ একজন, যে কোনো একজন বলো, যে কি ধরনের প্রভাব ফেলে যে সাইবার অপরাধগুলো মানুষের জীবনে কি ধরনের প্রভাব ফেলে। মানুষের সামাজিক অবস্থান, তারপর মানসিক মানসিক অশান্তি, এসব হ্যাঁ, সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, যে ধরো সাইবার অপরাধে ধরো তোমাকে কেউ একটা বাজে কিছু একটা পাঠালো, বা তোমাকে সাইবার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তোমাকে হচ্ছে দিল, হুমকি দিল কোনো একটা। তো এইটাও তো, যে হুমকি দেওয়াটা, এটাও তো এক ধরনের সাইবার অপরাধ, তাই না? এই সাইবার অপরাধের ফলে যখন তোমাকে হুমকি দিচ্ছে, তখন তুমি প্রথমত তো ভয় খাচ্ছ, যেটা তোমার জন্য শারীরিক এবং মানসিক উভয়ভাবে খারাপ। আবার অনেক সময় কিন্তু যে তোমার কোনো একটা বাজে কোনো একটা কিছু তোমার নামে রটনা, মানে রটানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটার জন্য তোমার সামাজিক অবস্থানেরও কিন্তু একটা হয়। আশেপাশে তোমার যারা মানুষজন আছে, আত্মীয় স্বজন, এরা কিন্তু তোমাকে একটা খারাপ চোখে দেখে, তাই না? এই যে তোমার নামে কেউ একটা বাজে কিছু দিল ধরো, বা সেটা তোমার কোনো একটা আত্মীয় স্বজন দেখতে পারলো, এর ফলে তোমার কিন্তু সামাজিক ভাবেও তোমার একটা খারাপ তৈরি হবে। আবার মানুষের একই সঙ্গে তোমার শারীরিক এবং মানসিক ভাবে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসগুলাই হয় সাইবার অপরাধের ফলে, হচ্ছে যে মানুষের জীবনে নানামুখী প্রভাব পড়ে থাকে। তার মধ্যে এগুলা কয়েকটা আছে। তো এই যে দেখি আমরা এবার কি বলা আছে। আচ্ছা, সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজে এবং সংস্কৃতির উপর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। আচ্ছা, সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান এবং স্বাভাবিক করা সম্ভব। আচ্ছা, ধরো কেউ একজন সাইবার অপরাধের শিকার হলো, যে তার নামে কোনো একটা বাজে কথা বলা হলো, বা কিছু একটা করা হলো, তার তার ধরো কোনো একটা বাজে কিছু একটা প্রকাশ করে দেওয়া হলো, এর ফলে তো সে মানসিক ভাবে ভেঙে পড়বে। তো এই জন্য আসলে তাকে কিভাবে এখন স্বাভাবিক জীবনে আনা যায়, তাকে ধরো তোমরা যারা আত্মীয় স্বজন আছে বা তার বন্ধু বান্ধবী, তাকে সহমর্মিতা দেখাতে পারে তার প্রতি, তাকে হচ্ছে বোঝাতে পারে, তারপর গাইডলাইন প্রদান করতে পারে, দিয়ে এইভাবে তাকে কিন্তু আবার স্বাভাবিক জীবনে আনা সম্ভব। মানে অর্থাৎ কেউ একটা সাইবার অপরাধের শিকার হলে তাকে কিন্তু আত্মীয় স্বজনই পারে, বা হচ্ছে বন্ধু বান্ধব অর্থাৎ কাছের মানুষজনই কিন্তু গাইডলাইনের মাধ্যমে তার প্রতি সহমর্মিতা দেখানোর মাধ্যমে কিন্তু তাকে স্বাভাবিক জীবনে আনতে পারে, তাই না? আচ্ছা, এবার দেখো নিচে কয়েকটা ঘটনা বলা আছে, দেখো। আচ্ছা, আইডি স্টক করা, এটা কি কেউ বুঝো যে আইডি স্টক করা জিনিসটা কি? ধরো ফেসবুক তো মোটামুটি সবাই চিনো,
ফেসবুকে যে সবার একটা করে আইডি খোলা লাগে, এটাও তো জানো সবাই মোটামুটি, তাই না? জি স্যার। এখন আইডি স্টক করা জিনিসটা বলতে কি কেউ জানো? আইডি স্টক করা কি জিনিস? না ভাই। আচ্ছা, আইডি স্টক করা মানে হচ্ছে, ধরো তোমার একটা ফেসবুক আইডি আছে, আমি কি করলাম সেই ফেসবুক আইডিতে যে তোমাকে কে কে লাইক দেয়, তোমার ফ্রেন্ড কে কে, এবং তাদের তোমার যারা লাইক দিয়েছে তাদের আবার আইডিতে ঢোকা, অর্থাৎ তোমার আইডি সম্পর্কে মানে যাবতীয় খোঁজ খবর নেওয়া, বা মানে তোমার আইডি সম্পর্কে দেখা, যে তুমি আইডিতে কি করছো না করছো এগুলো সম্পর্কে খোঁজ খবর রাখা বা দেখা, এই জিনিসটাকে বলা হয়েছে আইডি স্টক করা। বোঝা গেছে? যে কে কে তোমাকে লাইক মানে স্যার দিয়েছে, কে তোমার, রেগুলার আইডি ফলো করা। হ্যাঁ মানে তোমার আইডির উপর নজর রাখা এক ধরনের, মানে এইভাবে বলা যেতে পারে যে যে আইডির উপর নজর রাখা, যে তোমাকে কে লাইক দিচ্ছে, কে কমেন্ট করছে, তুমি কি করছো না করছো, তোমার যাবতীয় অ্যাক্টিভিটির উপর নজর রাখা, যেটা, ঠিক আছে, এই জিনিসটাকে আইডি স্টক করা বলা হয়। বোঝা গেছে? আচ্ছা, দেখো জি স্যার। এবার এবার দেখো একটা ঘটনা, এখানে একটা ঘটনা বলা হয়েছে। মম নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। ওই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। আহ, ফেসবুকে তো তোমরা সবাই জানো যে হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়, এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তোমরা দুজন ফ্রেন্ড হতে পারবে, তাই না? তো এইরকমই মম নামের একটা হচ্ছে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তার কাছে একটা অপরিচিত ব্যক্তির কাছ থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। কিন্তু মম হচ্ছে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে না, সে ডিলিট করে দেয় মানে ফ্রেন্ড রিকোয়েস্টটা। তো সে একদিন, একদিন তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এই সময় তার এক বন্ধু তাকে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা সে যে অ্যাকাউন্টটা থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছিল, এবং যে অ্যাকাউন্টটা সে ডিলিট করে দিয়েছিল, ওই অ্যাকাউন্টটাতে ঢুকতে বলে হচ্ছে ফ্রেন্ডরা। ঠিক আছে, একজন ফ্রেন্ড এসে বলে যে তুমি ওই আইডিটাতে ঢুকো। তো হচ্ছে ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্ট গুলোর দেয়ালে, মানে যেটা কি বলবো, ফেসবুকে তো দেয়াল, বুঝতে পেরেছো? অ্যাকাউন্টের দেয়াল বলতে কি বুঝাবো এটাকে, বুঝেছো কি এটা? অ্যাকাউন্টের দেয়াল বলতে, ধরো তুমি কারো একটা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলা, তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটাকেই আসলে এখানে বোঝানো হচ্ছে যে অ্যাকাউন্টের দেয়াল। বোঝা গেছে কি? স্যার অ্যাকাউন্ট উইন্ডো। উইন্ডো না, ওটাকে আসলে আর একটা কিবা নামে বলে, আমি নামটা নিজেও ভুলে গেলাম, ইংলিশে কিবা একটা বলে, উইন্ডো না ওইটা। অ্যাকাউন্ট আম, ইন্টারফেস। না, নিউজ ফিড বলে যতদূর সম্ভব, মেবি নিউজ ফিড, হ্যাঁ। না, নিউজ ফিডটা তোমার আচ্ছা, হচ্ছে ফিড ফেসবুকে ফিড। ঢুকলেই যে, হ্যাঁ ফিড। তো ধরো তুমি ওই যে এই অ্যাকাউন্টে সে হচ্ছে যে আইডিটা যা ডিলিট করে দিয়েছিল, তার অ্যাকাউন্টে ঢুকেছে, তার সেই নিউজ ফিডে সে বিভিন্ন ধরনের আপত্তিকর কমেন্ট দেখতে পেল, এবং দ্রুত অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয় সে। মমন বিষয়টি নিয়ে খুবই বিব্রত এবং বিরক্তি হয়, একই সাথে ভীত হয়ে পড়ে যে সে যে অ্যাকাউন্টটা থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, সেই অ্যাকাউন্টে যখন সে ঢুকে, তখন দেখে সেখানে অনেক ধরনের কুরুচিপূর্ণ বা হচ্ছে আপত্তিকর কমেন্ট দেখতে পায়, অর্থাৎ মন্তব্য, কমেন্ট করা যায় না ফেসবুকে, সেই কমেন্ট দেখতে পাই। এইটা দেখে সে দ্রুত হচ্ছে অ্যাকাউন্টটাকে ব্লক করে দেয়, আর এটা নিয়ে সে খুবই বিব্রত এবং বিরক্তি বোধ করে। আচ্ছা, এটা তো বুঝলাম। এই যে ঘটনাটা ঘটলো, এইটাই হচ্ছে, আচ্ছা, স্টক করা, আইডি স্টক করা, সাইবার স্টকিং, এই দুটো জিনিস কিন্তু একটু আলাদা, ঠিক আছে? আইডি স্টক করা মানে তোমার কারো একটা আইডিতে ঢুকে তার সম্পর্কে যাবতীয় কিছু দেখা, আর সাইবার স্টকিং মানে এই যে যে হচ্ছে সাইবার স্টকিং ও একই ধরনের জিনিসই প্রায়, যে এই ঘটনাটিকে একটি সাইবার স্টকিং এর ঘটনা। সাইবার স্টকিং মানে হচ্ছে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো বা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা, ছবি বা ডকুমেন্ট পাঠানো। বোঝা গেছে? মানে ধরো যে কোনো একটা গ্রুপ, ফেসবুকে তো গ্রুপ খোলা যায়, বা কোনো ব্যক্তি তোমাকে ধরো কোনো ধরনের বিরক্ত করলো বা ভয় দেখালো কোনো একটা কিছু পাঠিয়ে, বা হুমকি দিল যে আমাকে এই কাজটা করে দাও, বা আমাকে এটা দাও, না হলে আমি তোমার হচ্ছে এই ক্ষতিটা করবো। অনেক সময় এই ধরনের বার্তা আসে না মেসেঞ্জারে, বা হচ্ছে বিভিন্ন টেলিগ্রাম যেটা বলো না কেন, বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া আছে, এগুলো কিন্তু কিন্তু এরকম করা হয়, বিভিন্ন ধরনের হচ্ছে মেসেজ পাঠানো হয়, বা বিভিন্ন ধরনের হচ্ছে আপত্তিকর জিনিস পাঠিয়ে বলা হয় যে তুমি এই কাজটা করো, নাহলে কিন্তু তোমাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় যে তোমার এই ক্ষতি করে দিব বা ওই ক্ষতি করবো, এরকম বলা হয় না? এই জিনিসটাই হচ্ছে সাইবার স্টকিং।
ঠিক আছে, বোঝা গেছে সাইবার স্টকিং জিনিসটা কি? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা আচ্ছা, এইবার দেখো। আচ্ছা আচ্ছা, তার আগে একটা জিনিস বলো তো, ফিশিং জিনিস কি? আচ্ছা একটু লিখি, ফিশিং জিনিসটা কি? ফিশিং, হ্যাঁ, ফিশিং জিনিসটা কি আমাকে একটু কেউ বলো তো আগে, এটা একটু বলা দরকার। ফিশিং জিনিসটা কি? কেউ কি জানো ফিশিং জিনিসটা কি জিনিস? স্যার আপনি একটু বললে ভালো হতো। আচ্ছা, ফিশিং থেকে কি, যে আমরা অনেক সময় বলি না ফিশিং, ফিশিং জিনিসটা থেকে কি কোন একটা জিনিসের সঙ্গে মিল আছে? একটু চিন্তা করে বলতো, মাছ ধরা বা এরকম কিছুর সঙ্গে মিল আছে? মাছ ধরাকে বলা হয় না যে ফিশিং করা? জি স্যার, ফিশিং ফিশিং। এখন মাছ মাছ ধরা। ধরার ক্ষেত্রে কি করা, একটা বড়শি ফেলা হয়, বড়শি ফেলে কি তার সামনে একটা বড়শিতে খাবার দেওয়া হয়। কারণ মাছটা যখনই খাবারটা খেতে আসে তখনই সঙ্গে সঙ্গে তার ঠোঁটের সঙ্গে বড়শির যে হুকটা সেটা আটকে নেওয়া হয়। ঠিক আছে, এইভাবে তো মাছ ধরা হয়, আর এই জিনিসটাকে ফিশিং বলা হয়। এখন তাহলে সাইবার জগতে বা অনলাইন দুনিয়ায় ফিশিং বলতে কি বোঝায়? অনেক সময় দেখবা, ধরো তুমি নিউজ ফিড, যেটা যে ফেসবুক ঢুকলেই যে জিনিসগুলো তোমার সামনে আসে, স্ক্রল করলে দেখবা অনেক পোস্টের কমেন্টে অনেক সময় বিভিন্ন লিংক দেওয়া থাকে। লিংক তো বোঝো তাই না? জি ভাইয়া, ওইগুলোতে কি করে যে হ্যাকিংটা করা হ্যাঁ হয় এই যে, এই, হ্যাঁ, এই যে লিংক দেওয়া থাকে, এই লিংকে যেই তুমি ক্লিক করবা সঙ্গে সঙ্গে তোমার কিন্তু বিভিন্ন পার্সোনাল ইনফরমেশন, যে হচ্ছে এই লিঙ্কটা তোমাকে প্রোভাইড করেছে, বা ধরো ওই যে পোস্টের নিচে লিঙ্কটা সে দিয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে তোমার যাবতীয় ইনফরমেশন চলে যাবে। এমনকি তোমার ফেসবুক আইডিটা হ্যাকও হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় দেখবা মেসেঞ্জারে অনেক সময় হচ্ছে পাঠানো হয়, যে হচ্ছে ধরো একটা আননোন একটা হচ্ছে আইডি থেকে তোমাকে একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে, তুমি চিনো না হয়তো তাকে, যে হচ্ছে কে এটা, তোমাকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। যেই মাত্র তুমি এই লিঙ্কে প্রবেশ করবা সঙ্গে সঙ্গে তোমার যাবতীয় যা ইনফরমেশন তার কাছে কিন্তু চলে যাবে। ঠিক আছে, আর ইনস্টা এই যে, এইসব কাজগুলো বেশি হয়। হ্যাঁ, ইনস্টাতে, ইনস্টা এইসব কাজগুলো বেশি হয়। হ্যাঁ এই তো ইনস্টাতে হয়, টেলিগ্রামে হয়, এই জিনিসগুলোতে বেশি হয় একটু, হ্যাঁ এটা সত্যি কথা। টেলিগ্রামে জিনিসটা আরো বেশি হয়। তো তোমার হচ্ছে এই যে এই ধরনের লিঙ্ক দেওয়া হয়, এই লিঙ্কের মাধ্যমে হচ্ছে যে এই যে কারো হ্যাক করে ফেলা জিনিসপাতি, বা কারো গোপনীয় তথ্য হ্যাক করে ফেলা, এই জিনিসটাই হচ্ছে ফিশিং। বোঝা গেছে ফিশিং জিনিসটা? জি ভাইয়া। অর্থাৎ কোনো একটা পদ্ধতির মাধ্যমে তোমার হচ্ছে সাধারণত লিঙ্কের মাধ্যমে করা হয়, লিঙ্কের মাধ্যমে তোমার যাবতীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়া, যেটা যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় সেটাই হচ্ছে ফিশিং। ঠিক আছে, এখানে মূলত ওই যে মাছ ধরার রকম, তোমাকে একটা টোপ দেওয়া হয়, তুমি সেই লিঙ্কে প্রবেশ করো সঙ্গে সঙ্গে তোমাকে ধরে ফেলে, মাছটাকে যেভাবে হচ্ছে বড়শিতে আটকিয়ে ফেলে তোমাকেও সেভাবে ক্যাচে ফেলে দেয়। বোঝা গেছে তাহলে ফিশিং? আচ্ছা, জি ভাইয়া। এবার দেখো ঘটনা 2। বিশ্ববিদ্যালয়ে আফিফ নামের একজন শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞেস করে জানতে পারলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারলো কেউ তার অ্যাকাউন্টটি লগ ইন করে এই পোস্টটি করেছে। আচ্ছা, এখানে তার মানে কি হয়েছে, যে আফিফ দেখেছে যে তার অ্যাকাউন্ট থেকে কোন একটা বাজে ধরনের একটা পোস্ট আসছে। সাধারণত কি তোমার অ্যাকাউন্ট থেকে তো তুমি ছাড়া কেউ পোস্ট করতে পারবে না তাই না? তোমার ধরো যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে তুমি যেটা ইচ্ছা করবে সেটাই পোস্ট করতে পারবে। কিন্তু ধরো কোনোভাবে তোমার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা বা অ্যাক্সেস যেটা ফেসবুকে, সেটা অন্য কারো কাছে একটা খারাপ কোনো ব্যক্তির কাছে চলে গেছে, সেটা সে কিন্তু সেই এই ইয়াটাকে কাজে লাগিয়ে তোমার সম্পর্কে, যে যেমন আফিফের কি করেছে, যে তার ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাজে কোনো একটা বিষয় পোস্ট করেছে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে, যে তোমার ধরো পাসওয়ার্ড তোমার কোনো একটা ফ্রেন্ড জানে, ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ড তোমার কোনো একটা ফ্রেন্ড জানে, সে কিন্তু ইচ্ছা করলেই তোমার ফেসবুক আইডিতে ঢুকে কোনো একটা বাজে কিছু পোস্ট করতে পারে, তাই না? পারে না? তো এই জিনিসটা হচ্ছে যে জি স্যার, আবার, সহজ, খুবই সহজ। হ্যাঁ, আবার এটা কিন্তু অনেক সময় ধরো তোমরা সাইবার ক্যাফেতে গেছো, সাইবার ক্যাফে ছিল, জি সাইবার স্যার। না। ক্যাফে, হম, একজন বললা বোধহয় চিনো না বোধহয়, তাই না? একজন বোধহয় চেনো না, চেনো কি সবাই সাইবার ক্যাফে কি জিনিস? স্যার সাইবার ক্যাফে চিনি স্যার।
আচ্ছা, বাকিরা চেনো নাকি বলে দেবো একটু? আচ্ছা, সাইবার ক্যাফে জিনিসটা হচ্ছে কি, যে ধরো আহ, আগেকার যুগে বিশেষ করে, এখন তো সবার কাছেই নিজস্ব পার্সোনাল কম্পিউটার আছে, তারপর হচ্ছে মোবাইল টোবাইল সবই আছে, তো এখন আর সাইবার ক্যাফের আসলে অতটা প্রয়োজন পড়ে না। তো আগের যুগে হতো কি যে অনেকগুলো কম্পিউটার থাকতো কোনো একটা ঘরে, যে সেখানে যে তুমি কম্পিউটার গুলোকে ইউজ করতে পারতা। তোমার যা প্রয়োজন, ধরো তুমি কিছুক্ষণের জন্য ওয়েব ব্রাউজিং করবা বা অনলাইনে কিছুক্ষণ ঘোরাঘুরি করবা, এই জন্য বিভিন্ন জায়গাতে সাইবার ক্যাফে বসানো হতো। এই সাইবার ক্যাফে গুলোতে অনেকগুলো জি কম্পিউটার থাকে, তুমি সেগুলোতে যে ব্যবহার করতে পারবে। তো আগেকার যুগে যেটা হতো যে সাইবার ক্যাফেতে এরকম হয়েছে যে কেউ ধরো যে ফেসবুকে লগ ইন করেছে, লগ ইন করে টরে সে হচ্ছে আর পাসওয়ার্ড, সে কিন্তু লগ আউট করেনি, লগ আউট না করে সে চলে আসছে। এখন যদি কেউ ইচ্ছা করে তার আইডিতে ঢুকতে পারবে না ইজিলি, সে কিন্তু লগ আউট করেনি, লগ ইন করেছে ঠিকই সাইবার ক্যাফের যে একটা কম্পিউটারে বসে, সে লগ ইন ঠিকই করেছে কিন্তু লগ আউট আর করেনি। এই জিনিসটা হয় না অনেক সময়, যে ভুলে যায় সে হচ্ছে লগ আউট করতে। তখন এই যে ধরো এই ক্ষেত্রে, এই সময়গুলোতে তার হচ্ছে এই ধরনের যে যে অপ্রীতিকর কোনো পোস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কেউ একটা তার আইডিতে ঢুকে গেল ইজিলি, ঢুকে যে একটা বাজে কোনো একটা পোস্ট করে দিল। বোঝা গেছে কি সাইবার ক্যাফে জিনিসটা কি? জি স্যার। হ্যাঁ, বাকি এই যে যার সমস্যা ছিল সে কি বুঝেছো সাইবার ক্যাফে জিনিসটা কি? জি সাইবার ভাইয়া। ক্যাফে কিছুই না আসলে, অনেকগুলো কম্পিউটার থাকে সেখানে, যে হচ্ছে আগেকার মানুষ যে ব্যবহার করতো, এখন আসলে সাইবার ক্যাফের অতটা আর প্রচলন নাই। কিন্তু আগে এক সময় সাইবার ক্যাফের অনেক প্রচলন ছিল, মানুষজন যে ওখানে কম্পিউটার ব্যবহার করতো, তার ধরো যেটা দরকার সে সেই কাজটা করে চলে স্যার আসতো। টাইম কি লিমিটেড থাকতো না স্যার? টাইম হ্যাঁ, দিয়ে দিত এখানে তো না অবশ্যই একটা? টাকার একটা ব্যাপারও থাকে, কিন্তু সাইবার ক্যাফেতে যে তোমাকে তো ফ্রি ফ্রি জি কেউই জি। সার্ভিস দিবে না। তখন দেখা যাচ্ছে যে একটা চার্জ করতো, যে এতক্ষণ, যে আগে দেখেছো কিনা জানি না, আগে গেম খেলাও যেত কিন্তু অনেক জায়গাতে, যে এত টাকা দিলে এতক্ষণ গেম খেলতে দিবে, এরকম সিস্টেমও ছিল। আমিও ছোটবেলাতে দেখেছি মেবি, আমার অতটা ভালো মনে নাই, বাট আমি গেম খেলাটা দেখেছি। সাইবার ক্যাফে ওইভাবে না দেখলেও গেম খেলা দেখেছি, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিলে তোমাকে ধরো 10 মিনিট গেম খেলতে দিবে বসে থেকে, এইরকম। তো এই সাইবার ক্যাফে গুলোর তো এরকম কন্ডিশন থাকতো, যে কিছু একটা তোমাকে তো বিনিময়ে দেওয়াই লাগবে তাকে, নাহলে তো সে ফ্রিতে তো এই ব্যবসাটা চালাবে না কেউ। তো এখন হচ্ছে যে এই যে এই কাজটা অনেকে করে, তোমরা এটা থেকে সাবধান থাকবা, যে যখনই তুমি অন্য কারো পিসিতে বা মোবাইলে ধরো তোমার ফেসবুকটা লগ ইন করলা, ঠিক আছে, তখন অবশ্যই সেখান থেকে লগ আউট করবা। আমি যদি নিজেরই একটা ঘটনা বলি, আমি তো যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি, আমি কম্পিউটার ল্যাব ছিল আমার ওই দিন, কম্পিউটার ল্যাব করতে যে দেখছি যে একটা মেয়ে তার জিমেইল অলরেডি লগ ইন করে দিয়ে ইউনিভার্সিটির কম্পিউটারে লগ ইন করে দিয়ে চলে গেছে, তার অরিজিনাল জিমেইল আইডি তো আবার। তো এই জিনিসটা সবাই সাবধান থাকবা, যে কেউ যদি কারো হচ্ছে নিজের কম্পিউটার বা হচ্ছে মোবাইল বাদে অন্য কোনো কারো কম্পিউটার বা ইয়াতে হচ্ছে লগ ইন করো, তো অবশ্যই লগ আউট করো, ঠিক আছে? না হলে কিন্তু এই দেখো, এই আফিফের এরকম ঘটনা ঘটবে, যে কেউ হচ্ছে ইচ্ছা করলে বাজে কিছু একটা পোস্ট করে দিয়েছে তার ইয়াতে। ওই যে এই ঘটনার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। আচ্ছা, প্রোফাইল হ্যাকিং, হ্যাকিং তো বুঝো, হ্যাকিং বোঝো না? জি স্যার। জি স্যার। হ্যাক করা মানে কি, এই যে ধরো তোমার ফেসবুকটা কেউ হ্যাক করে নিয়েছে, অর্থাৎ তোমার কাছে তোমার ফেসবুকের আর কোনো অ্যাক্সেস নাই, বা তুমি তোমার ফেসবুককে তোমার মতো আর ব্যবহার করতে পারছো না, সে তোমার ফেসবুকটা হ্যাক করে নিয়েছে, দিয়ে সে তার মতো করে চালাচ্ছে। এই জিনিসটাই হচ্ছে প্রোফাইল হ্যাকিং। দেখো সাধারণত ফিশিং এর মাধ্যমে, ফিশিং এর মাধ্যমে কি হবে, ধরো তোমাকে হচ্ছে কেউ তোমার মেসেঞ্জারে একটা লিঙ্ক দিল সুন্দর করে, ঠিক আছে, তুমিও না বুঝে লিঙ্কটাতে, চিনো না জানো না, লিঙ্কটাতে ঢুকে পড়লাম, সঙ্গে সঙ্গে কিন্তু তোমার দেখা যাচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড তার কাছে চলে যাবে। আর এভাবে কিন্তু সাধারণত হ্যাক করা হয়ে থাকে। বোঝা গেছে কি যে কিভাবে সাধারণত হ্যাকিং স্যার করা হয়ে থাকে ফেসবুক? হ্যাঁ বলো। স্যার লিংকে ঢুকলেই তো সব আহ, সব কিছু চলে যায় না স্যার, কিছু এরপরও কিছু স্যার পারমিশন থাকে স্যার, ওগুলো যদি দেওয়া হয় তাহলে স্যার চলে যায় সব, হ্যাঁ, তা তো অবশ্যই, আইডেন্টিটি কিন্তু সব সব চলে ধরনের যায়। ফিশিং ইয়া কিন্তু পাওয়ারফুল, অনেক ফিশিং যেগুলো সাইট থাকে সেগুলো কিন্তু অনেক পাওয়ারফুল, কিন্তু মানে সবগুলো কিন্তু অত পাওয়ারফুল না, যে তোমার একদম সব ইনফরমেশন একেবারে চলে যাবে তা না। কিন্তু অনেক ফিশিং ওয়েবসাইটই থাকে, সাধারণত ফিশিং ওয়েবসাইট থাকে অনেকগুলো, এই ফিশিং ওয়েবসাইট গুলো কিন্তু কিছু কিছু থাকে অনেক পাওয়ারফুল, যেগুলা যদি কেউ ইচ্ছা করে স্যার বা হ্যাকাররা সাধারণত এগুলা ইউজ করে, তখন কিন্তু ইচ্ছা করলে কেউ করতে পারবে। বাট সবগুলো সাধারণত আমাদের ক্ষেত্রে যেগুলো পাঠানো হয় সেগুলো সাধারণত এতটাও বেশি পাওয়ারফুল হয় না, মানে আমাদের আইডি হ্যাক করে আসলে কি পাবে, কিছুই পাবে না সত্যি বলতে।
তাই না? আমাদের আইডিতে তো কিছুই নাই। সাধারণত এগুলা বড় বড় মানুষের ক্ষেত্রে বেশি প্রবণতা থাকে আইডি হ্যাক করার, কারণ তাদের অনেক ইনফরমেশনই থাকে। যারা ধরো অনেক উঁচু মাপের মানুষ, তাদের ক্ষেত্রে সাধারণত একটু ভালো ধরনের ফিশিং ওয়েবসাইট ব্যবহার করা হয় বা ভালো ধরনের হ্যাকাররাই এগুলো করে থাকে। ঠিক আছে? শুধু তো প্যারা দেওয়ার সাধারণত জন্য স্যার এইসব করে। হ্যাঁ, আমাদের তো অতখানি আসলে গুরুত্বপূর্ণ না। আমাদের ফেসবুক আইডি গেলে কি হবে, আমরা আর একটা নতুন আইডি খুলে নেবো, তাই না? এমন ব্যাপার কিছু না আমাদের। কিন্তু অনেকের থাকে কি যে ধরো ফেসবুকের সঙ্গে অনেক সময় অনেক কিছুরই লিঙ্ক করা থাকে, যেমন মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারের সাহায্যে আবার দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে অনেক কিছু করতে পারবে। তো এগুলো অনেকেই ঝামেলা পড়ে। যাই হোক, তো সাধারণত ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয়। এর ভাইয়া ফলে কথা ওই ক্লিয়ার ব্যক্তির, শোনা যায়? বাকিরা কি কথা শুনতে পাচ্ছ ঠিক মতো? স্যার কথা তো ক্লিয়ার স্যার। জি আচ্ছা, ভাইয়া। তাহলে তোমার বোধহয় একটু নেট প্রবলেম হচ্ছে। তুমি একটু পরে রেকর্ড দেখে নিও ক্লাসটা, বা হচ্ছে একটু লিভ নিয়ে আবার জয়েন করো, কারণ নেটের সমস্যা হওয়ার কথা না, আমি যতটুকু জানি। আচ্ছা, এর ফলে ওই ব্যক্তির অজান্তে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে অনেক ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। আচ্ছা আচ্ছা, এইখানে দেখো এই যে যেটা আছে, এটা কি বলা লাগবে? সাইবার অপরাধে না ভাইয়া। এটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না সত্যি বলতে। তোমরা মূলত হচ্ছে এই যে হ্যাকিংটা পড়বা ভালো করে, ফিশিং জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ফিশিং জিনিসটা আসলে কি এটা ভালো করে পড়বা। আচ্ছা, এবার আমরা যদি ঘটনা 3-এ আসি। আচ্ছা, ঘটনা 3-এ বলা হয়েছে, একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামের একটি অ্যাকাউন্ট দেখতে পেল। এই যে এইখানে কি কিসের কথা বলা হয়েছে একটু বলো তো, এখানে বলো তো কেউ একজন, যে এটা কিসের কথা বলা হয়েছে? ফিশিং। হ্যাঁ, ফিশিং এর কথা বলা ফিশিং কেন? হচ্ছে। ফিশিং মানে তো তোমার কোনো একটা লিংক দিয়ে কারো একটা হচ্ছে আইডি বা গোপনীয় তথ্য মানে আত্মসাৎ করা বা হ্যাক করে নেওয়া। তো এখানে দেখো যে তার নিজের ছবি দিয়ে না, ছবি দিয়ে অন্য নামের একটি অ্যাকাউন্ট দেখতে পেলো, মানে কি এটা ফেক অ্যাকাউন্ট না? যে তার ফেক তার অ্যাকাউন্ট, ছবি ফেক ব্যবহার করে, অ্যাকাউন্ট। হ্যাঁ তার ছবি ব্যবহার করেছে কিন্তু নাম অন্য দিয়েছে। তো ছবিটা কিন্তু এই যে তাপসী নামের এই ব্যক্তিরই। ঠিক আছে, এটা কিন্তু ফেক অ্যাকাউন্ট। তো তারপর যাই হোক, তারপর দেখি কি বলেছে। একদিন তার সহকর্মীর কাছ থেকে সে জানতে পারলো ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়। মানে যে ফেক অ্যাকাউন্টটা খুলেছে, মানে এই যে তাপসী নামের এই মেয়ের ছবি দিয়ে যে ফেক অ্যাকাউন্টটা খুলেছে, এই ফেক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন পাবলিক গ্রুপে, পাবলিক গ্রুপ গ্রুপ মানে তো বুঝো, জি স্যার, মানে জি যে স্যার, গ্রুপে পাবলিক গ্রুপ। যে কেউ ঢুকতে পারবে, অর্থাৎ কোনো রেস্ট্রিকশন না যে এ ঢুকতে পারবে বা গ্রুপের মেম্বাররা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না, এরকম না। যে কেউ এই গ্রুপে যে ঢুকতে কেউ পারবে, কমেন্ট করতে পারবে, পোস্ট করতে হ্যাঁ পারবে। কমেন্ট করতে পারবে, পোস্ট করতে পারবে, হ্যাঁ। তো এগুলোই হচ্ছে পাবলিক গ্রুপ। আবার প্রাইভেট যেগুলো গ্রুপ থাকে সেগুলোতে আসলে সবাই করতে পারে না, শুধু গ্রুপের মেম্বাররাই কমেন্ট করতে পারে বা পোস্ট করতে পারে। তো যাই হোক, পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে, মানে কোনো একটা বাজে কিছু একটা পোস্ট করেছে এই ফেক অ্যাকাউন্ট থেকে, এবং টাকা ধার চাওয়া হচ্ছে। তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। তো এইরকম কাহিনী শুনেছে কিনা জানি না, যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে অনেকে ফেক অ্যাকাউন্ট খুলে, ধরো কথার কথা আমার যে আইডি, সেরকম আমার এরকমই একটা হুবহু একটা ফেক অ্যাকাউন্ট কেউ তৈরি করেছে, করে আমার বন্ধুদের কাছে ধরো মেসেজ পাঠাচ্ছে যে আমি খুব বিপদে আছি, আমাকে তুই 500 টাকা একটু পাঠা। এরকম করেন অনেক সময়। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে, যে আমাকে 500 টাকা একটু পাঠালে আমার সুবিধা হয়, এরকম করে আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে ওই ফেক অ্যাকাউন্ট থেকে, ঠিক আমার রকমই তৈরি করা একটা অ্যাকাউন্ট থেকে সবাইকে দেখা যাচ্ছে মেসেজ পাঠিয়েছে। আর অনেকে না জেনে শুনে দেখা যাচ্ছে মনে করেছে আমি বিপদে আছি, মনে করে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। এটা করেন অনেক সময়। তো স্যার আমার এই যে জানাশোনা এই একজনের সাথেই হয়েছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়, এটা অনেকের সঙ্গে হয়, যে এরকম ঘটনা আমি নিজেও শুনেছি ঘটেছে এরকম। তো এই জিনিসটা কিন্তু এখানে হয়েছে, যে টাকা ধার চাচ্ছে অনেকের কাছে, যে এরকম ভাবে ফেক অ্যাকাউন্ট খুলে ধার চাচ্ছে, তখন অনেকে মনে করছে যে এটাই বোধহয় অরিজিনাল তাপসী, বলে তাকে হচ্ছে দিয়ে দিচ্ছে টাকাটা। আচ্ছা, চলো তাহলে পরবর্তীতে যাই। আচ্ছা, উপরের ঘটনাটি একটি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এই যে ফেক অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি, মানে অর্থাৎ যে হচ্ছে তোমার নাম তোমার সবকিছু পরিচয় ব্যবহার করে একটা ফেক একটা আইডি খুলেছে, যেটা আসলে সেই অরিজিনাল ব্যক্তির নাম।
অন্য কেউ অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করছে। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে, ফেক অ্যাকাউন্ট খোলার তো অবশ্যই কোনো একটা অসৎ উদ্দেশ্য থাকে, কেউ তো আর ভালো উদ্দেশ্যে ফেক অ্যাকাউন্ট খুলে না, তাই না? অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। এটা কিন্তু একটা সংজ্ঞা, ঠিক আছে? এটা ভালো করে পড়বা। এই সংজ্ঞাটা বোঝা গেছে তো নিশ্চয়ই, তাই না? বোঝা গেছে না? জি ভাইয়া। আচ্ছা, দেখো, উপরের উল্লেখিত কেস স্টাডিতে দেখা যাচ্ছে তাপসী সাইবার অপরাধের একজন ভিকটিম। সাইবার অপরাধের একজন ভিকটিম মানে কি, যে হচ্ছে সাইবার অপরাধের শিকার, যেটা যদি বলি যে সাইবার অপরাধের সে শিকার হয়েছে, সে হওয়ার পর বুঝতে পারছে না তার কি ধরনের ক্ষতি হতে পারে এবং তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি করা উচিত। চলো আমরা সবাই মিলে তাপসীকে সাহায্য করি এবং একটু প্রতিবেদন রাখা। আচ্ছা, আমাকে কেউ বলো তো যে এই যে তাপসীর যে যে ফেক অ্যাকাউন্ট খুলে এই কাজগুলো করা হচ্ছে, এখান থেকে তাপসীর কি কি বিপদ হতে পারে, আমাকে কেউ বলো তো কি ধরনের বিপদ হতে পারে, সম্ভাব্য বিপদ সমূহ কি কি হতে পারে, চিন্তা করে বলো তো। স্যার, যে টাকা স্যার নেওয়া হয়েছে ওই টাকা যদি স্যার রিয়েল লাইফে ওর থেকে কেউ চায় ফেস টু ফেস। হ্যাঁ, এটা একটা বিপদ হতে পারে যে হচ্ছে তার ধরো হচ্ছে ইয়া করেছে, কি বলে হচ্ছে তার কাছ থেকে যে ফেক অ্যাকাউন্ট থেকে টাকা চেয়েছে অনেকের কাছ থেকে, এটা একটা তার জন্য অবশ্যই বিপদ। মানুষের কাছে সে ঋণী হচ্ছে। তার পাশাপাশি ধরো তার ওই ফেক অ্যাকাউন্টটা ব্যবহার করে অনেক জায়গায় বাজে কোনো একটা কমেন্ট করছে, কারো একটা পোস্টে, ধরো কারো কোনো একটা পরিচিত ব্যক্তির পোস্টে কমেন্ট করছে, বাজে কোনো একটা অশালীন কমেন্ট করছে, মানুষকে কোনো অশালীন মেসেজ দিচ্ছে, তারপর হচ্ছে ধরো অশালীন পোস্ট করছে। এগুলো কি সম্ভাব্য বিপদ না? অবশ্যই এগুলো তো বিপদ এক ধরনের। এর ফলে তার দেখা যাচ্ছে আত্মীয় স্বজনের কাছে তার মান সম্মান নষ্ট হচ্ছে, বা তার হচ্ছে হচ্ছে সামাজিক ভাবে তার একটা মান সম্মানের ক্ষতি হচ্ছে না? তো এগুলোই সম্ভাব্য জি বিপদ। স্যার। তাহলে বোঝা গেছে সম্ভাব্য বিপদ কি কি। আচ্ছা, এবার সমাধানে করণীয় কি করা যেতে পারে, এবার চিন্তা করে বলো তো। এই যে সাইবার অপরাধটা শিকার হয়েছে সে, এর জন্য সে কি করতে পারে, আমাকে একটু চিন্তা করে বলো তো কে। স্যার, একটা গ্রুপ মিলে সবাই মিলে রিপোর্ট মারলেই তো স্যার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়। হ্যাঁ, অ্যাকাউন্টটা দিতে পারে, কিন্তু আসলে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে না আসলে বেশ কয়েকজনের ইয়া লাগে, সেটা কিন্তু অনেকজনই, মানে অনেকজন লাগে, বেশ কয়েকজন মিলে হচ্ছে রিপোর্ট করা লাগে। এটা একটা করা যেতে পারে। তাছাড়াও সে হচ্ছে অনলাইন যে হচ্ছে বিভিন্ন হচ্ছে সাইবার সিকিউরিটি আছে, অনলাইনেও কিন্তু সাইবার সিকিউরিটি আছে, এটা কি জানো? যে বাংলাদেশে ধরো তুমি কোনো অনলাইন কোনো একটা সমস্যায় পড়লা, বা অনলাইন কোনো একটা ক্রাইমের মধ্যে তুমি পড়ে গেছো, এর জন্য কিন্তু তোমার বিভিন্ন হচ্ছে ইয়া আছে, পুলিশের সংস্থা স্যার, আছে যেগুলো একটা ডোমেইন বলবেন স্যার? যে এই ধরনের, জি যেমন স্যার, হচ্ছে একটা ডোমেইন। র্যাবেরই একটা আছে, আমার সঠিক মনে নাই এখন, বাট র্যাবের একটা আছে যে বিভিন্ন সাইবার সিকিউরিটি, তারা আমার আসলে সঠিক এখন মনে নাই ওইভাবে, বাট হচ্ছে যে সাইবার অপরাধ হলে তাদেরকে তুমি যদি কমপ্লেন করো, তারা তোমার যাবতীয় ইনফরমেশন নিবে, নিয়ে হচ্ছে তোমাকে সেখান থেকে মানে মুক্ত করার চেষ্টা করবে। র্যাবেরই আছে যত সম্ভব। তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ ইয়ে আছে একটা, যে ফেসবুক পেজ আছে যত সম্ভব, ওখানে তুমি যদি কমপ্লেন করো তারা কিন্তু তোমাকে রেসপন্স করবে। আমি সঠিক আসলে বলতে পারছি না এখন, কিন্তু বাট এটা করা যায় আমি জানি, যে হচ্ছে তোমার তুমি অনলাইনে সাইবারে হচ্ছে ইয়া করতে পারবে। বোঝা গেছে? আমি আসলে জি সরি যে স্যার। এটা আমার মনে নাই এখন। আচ্ছা, তাহলে এগুলা সাহায্য সে নিতে পারে। এছাড়াও সে ধরো তার কোনো ফ্রেন্ডেরও সাহায্য নিতে পারে, যে তুমি বললা যে অনেকজন মিলে যদি রিপোর্ট মারতে পারে তাহলেও কিন্তু আইডিটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এটাতে আসলে যদি আইডি নষ্ট হয়, ধরো সে রিপোর্ট দিল, ঠিক আছে, রিপোর্ট দেওয়ার ফলে তারা এই আইডিটা নষ্ট হলো, অপরাধী ইচ্ছা করলে আবার আর একটা ফেক আইডি খুলতে পারবে না। তখন সে কি করবে, দেখো জি বারবার স্যার, তো সে ধরো এটাও আবার ওই সম্ভব। আইডিটা। হ্যাঁ, এই জন্য কি করতে পারে, যে একেবারে যে গোড়াতে যে সমস্যাটা হয়েছে, অর্থাৎ একদম অপরাধীকে চিহ্নিত করা, এটার জন্য কিন্তু আমাকে পুলিশের বা র্যাবের সাহায্য নিতে হবে, বা বা যারা সাইবার সিকিউরিটি সহায়তা দিয়ে থাকেন, বাংলাদেশের যে সকল ইউনিট, তাদের সহায়তা নিলে কিন্তু একদম আমরা ওই অপরাধীকেই ধরতে পারবো একদম, তাই না? তো এটা করতে পারে সে একটা, যে এইভাবে সে একদম অপরাধীকেই ধরতে পারে, অপরাধীকে ধরার মাধ্যমে একদম গোড়া থেকে সমস্যাটা একদম সমাধান করতে পারে, তাই না? জি স্যার। বোঝা গেছে কি এ পর্যন্ত? জি আচ্ছা, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ডিজিটাল ফুটপ্রিন্ট, এটা কি বোঝো? এই যে এখানে একটা ওয়ার্ড আছে, ডিজিটাল ফুটপ্রিন্ট, কেউ কি বোঝো এটা?
স্যার অত বুঝি না স্যার। বোঝাচ্ছি দাঁড়ান। বাকিরা? না ভাইয়া। আচ্ছা না ভাইয়া। আচ্ছা বলছি। ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট ডিজিটাল থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো আসলে ডিজিটাল মাধ্যমে হয়ে থাকে, যে হচ্ছে অনলাইনের মাধ্যমে সাধারণত। স্যার ধরো অনলাইন তুমি যে এই যে প্ল্যাটফর্মে। এখন ফেসবুক চালাচ্ছ, হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্মে, তুমি যে এই যে ধরো কথার কথা এখন ফেসবুক চালাচ্ছ, বা আমি এই যে ধরো এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এই যে আমি গুগল মিটের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি না, এইটাও কিন্তু একটা মানে প্রমাণ স্বরূপ। আমি যখন ক্লাসটা বন্ধ করে দিব তারপরেও কিন্তু এটার একটা প্রমাণ থেকে যায়, ঠিক আছে? এটা আসলে গুগল ক্লাসরুম দিয়ে বুঝালে তোমরা সহজে বুঝবে না। ধরো তুমি ফেসবুকে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে তুমি তোমার বন্ধুকে কোনো একটা বার্তা পাঠালা বা মেসেজ পাঠালা, ঠিক আছে? তোমার বন্ধু মেসেজটা দেখার পর তুমিও ডিলিট করে দিলে মেসেজটা, তোমার বন্ধু মেসেজটা ডিলিট করে দিবে, দুইজনই মেসেজটা ডিলিট করে দিলা। এখন তোমাদের দুইজনেরই কিন্তু মনে হতে পারে যে মেসেজটা যেহেতু দুইজনই ডিলিট করে দিয়েছি, তার মানে আর হয়তো মেসেজটা থাকলো না। কিন্তু আসলে কি মেসেজটা ডিলিট হয়েছে প্রকৃতপক্ষে, নো নাকি স্যার। এটার একটা ফুটপ্রিন্ট থেকে যায়? এরকম আমরা মেটা অনেক সময় দেখি যে ধরো, হ্যাঁ মেটা সার্ভারে কিন্তু এগুলো সার্ভারের থেকে থেকেই যায়। যায়, সার্ভারের থেকে যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন অনেক সময় আমরা দেখবো যে অনেক অপরাধ হয়, যে দেখা যায় যে ধরো কেউ একজন কাউকে হত্যা করেছে, ঠিক আছে? এটা আসলে ক্লাসে বলছে যে হত্যা টত্যা এগুলো বলা ঠিক না, তোমরা আবার এটা নেগেটিভ মাইন্ডে নিও না কেউ। ধরো কেউ কাউকে মার্ডার করেছে, ঠিক আছে? মার্ডার করার পরে দেখা যাচ্ছে সে তার ফোনে কারোর সঙ্গে কথা বলেছে, যে সে সবগুলো কল রেকর্ড সে ডিলিট করে দিয়েছে। কিন্তু আসলে কি সে কল রেকর্ড ডিলিট হয়? আমরা দেখা যায় যে যখন অপরাধীকে ধরা হয় তখন কি করে, সুন্দর করে তার সে যাবতীয় যতগুলো কল রেকর্ড আছে সবগুলো বের করে, ইভেন সে কার সঙ্গে কখন কথা বলেছে, কি কথা বলেছে, সেটা পর্যন্ত কিন্তু বের করে ফেলে, করে না? দিয়ে হ্যাঁ কিন্তু স্যার। অপরাধীকে শনাক্ত করে, এরকম কিন্তু করে। আবার তুমি ধরো কোনো ওয়েবসাইট চালাচ্ছ, ওয়েবসাইট চালিয়ে টালিয়ে তুমি মনে করছো যে আমার তো ওয়েবসাইট থেকে তুমি বের হয়ে গেলা, দিয়ে মনে হচ্ছে যে না ওয়েবসাইটে তাহলে বোধহয় আমার আর কোনো আর মানে ইয়া থাকলো না, প্রমাণ থাকলো না যে আমি ওয়েবসাইটটা ভিজিট করেছি। কিন্তু আসলে কিন্তু এগুলো সবগুলো সার্ভারে থেকে যায়, ঠিক আছে? তো তুমি যতই ডিলিট করে দাও না কেন, প্রকৃতপক্ষে এগুলো একটাও ডিলিট হয় না, এগুলো একটা ফুটপ্রিন্ট থেকে যায়। অর্থাৎ ফুটপ্রিন্ট কি বলবো, ফুটপ্রিন্টের বাংলা আমি আসলে নিজেও জানি না। ফুটপ্রিন্ট মানে ওইটাই, মানে বুঝে নাও যে আসলে এগুলো একটা প্রমাণ থেকে যায়, যে তুমি যতই এগুলো ডিলিট করে দাও বা ইয়া করো, এগুলোর কল রেকর্ড বা হচ্ছে মেসেজ গুলো, বা তুমি কোথায় কখন অনলাইনে কি করছো, ফেসবুকে কি করছো, বিভিন্ন ওয়েবসাইটে কি করছো, সবগুলোর কিন্তু একটা ফুটপ্রিন্ট থাকে। কেউ যদি ইচ্ছা করে ফুটপ্রিন্টের ইজিলি এগুলো বের বাংলা করে। হচ্ছে পায়ের ছাপ। না, ফুট মানে তো পা, প্রিন্ট মানে তো নকশা। যদি ফুটপ্রিন্ট আসলে পায়ের ছাপ বোঝায় না, এটা আসলে, এটা ফুটপ্রিন্ট বলতে অ্যাকচুয়ালি কি বলবো, আসলে বাংলা নাই, বইয়েও বাংলা নাই তো, ফুটপ্রিন্টের বাংলা আমি নিজেও জানি না আসলে। ফুটপ্রিন্ট ফুটপ্রিন্ট হিসেবে জেনে রাখো, ঠিক আছে? ফুটপ্রিন্ট জিনিসটা এরকম যে হচ্ছে তুমি যাই করো না কেন অনলাইন জগতে, সবকিছুরই একটা প্রমাণ থেকে যায়। তুমি সেটা যতই ডিলিট করে দাও বা সেটা মুছে ফেলার চেষ্টা করো, তারপরেও সেটার একটা প্রমাণ থেকেই যাবে, সেটা সার্ভারে থাকুক আর যেখানে থাকুক। কেউ যদি চায়, ইচ্ছা করলে সেটা বের করে আনতে পারবে। বোঝা গেছে ডিজিটাল ফুটপ্রিন্ট জিনিসটা কি? জি জি স্যার। ভাইয়া। বাকিটা সবাই বুঝেছো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। জি স্যার ভাইয়া। আমরা যে হ্যাঁ স্যার বলো। যে কোনো স্যার ওয়েবসাইটে যে ঢুকি স্যার, আমাদের হ্যাঁ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নাকি স্যার এগুলো সব দেখতে পারে যে আমরা হ্যাঁ কোন ওয়েবসাইটে হ্যাঁ ঢুকছি, হ্যাঁ হ্যাঁ কোথায় গেছি। হ্যাঁ, তো এটা এটাও কি স্যার সার্ভার থেকেই? এটা সার্ভার থেকে না, এটা আসলে ওরা বুঝে যায় তুমি কি ব্রাউজ করছো, ওদের কতখানি নেট টানে আসলে। ধরো তুমি কথা কথা তো ওয়াইফাই এর কথাই তো বলছো, তাই না? যে ওয়াইফাই প্রোভাইডার যারা আছে, জি স্যার। ওয়াইফাই প্রোভাইডারের কথাই তো মেইনলি বলছো। ওয়াইফাই প্রোভাইডার আসলে বোঝা যায় যে তুমি কখন ওয়েব ব্রাউজিং করছো। ওরা আসলে স্পেসিফিক ভাবে বুঝতে পারে না যে তুমি আসলে একদম এক্সাক্ট কোন ওয়েবসাইটটা ইয়া করছো, এক্সাক্ট কোন ওয়েবসাইট চালাচ্ছো সেটা আসলে বুঝতে পারে না। বাট তারা বুঝে যায় যে তুমি ধরো এখন ক্রোম চালাচ্ছো বা কখনো ইউটিউবে ভিডিও দেখছো, কখন ফেসবুকিং করছো। এটা কিন্তু তারা বুঝে যায়। কিভাবে বুঝে আসলে, যে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নেট টানে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম চালানোর জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের নেট লাগে কিন্তু। জি স্যার তখন এমবিবিএস এই, টানে। হ্যাঁ, এই নেটটা দেখি তারা আসলে বুঝে যায়। যেমন আমার একটা ঘটনার মনে আছে, আমি ফার্স্ট এটা জানতে পেরেছিলাম কোথায় থেকে, আমরা একবার পিসিতে হচ্ছে ইয়া ডাউনলোড দিচ্ছি,
অপারেটিং সিস্টেম আপগ্রেড দিচ্ছি। আর ওই সময় আমাদের ওয়াইফাই প্রোভাইডার যাদের কাছ থেকে আমরা ওয়াইফাইটা নিই তারা আমাদের পরিচিত ছিল। সে তখন বলে দেয় যে আপনি এখন অপারেটিং সিস্টেম আপগ্রেড করছে, সে কিন্তু ওখান থেকে বুঝতে পারছে আমি আমার পিসিতে অপারেটিং সিস্টেম আপগ্রেড করছি, সে ওখান থেকে বুঝছে। এটা কিন্তু সে এই যে কতখানি নেট টানছে এটা বুঝতে পারে। ইভেন ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে তারা বুঝতে পারে, আমি যতটুকু শুনেছি যে অনেক ক্ষেত্রে যে তুমি কোন ওয়েবসাইট ব্রাউজ করছো এটাও কিন্তু তারা অনেক সময় বুঝে যায়। স্যার এখন এটা তাহলে কিভাবে তো বুঝবে স্যার আমার প্রাইভেসি স্যার সিকিউর না। প্রাইভেসি আলটিমেটলি সিকিউর না, আসলে সত্যি বলতে ওয়াইফাই প্রোভাইডারের কাছে সিকিউর না প্রাইভেসিটা, এটা সত্যি কথা। ওরা মোটামুটি বুঝে যায় তুমি কোন অ্যাপটা ব্রাউজ করছো, যেমন ইউটিউব চালালে ওরা বুঝে যায় যে তুমি এখন ইউটিউবে ভিডিও দেখছো। আমি যেমন ওই যে বললাম অপারেটিং সিস্টেম আপডেট করছিলাম, তখন ওরা বুঝে গেছিল যে আমি অপারেটিং সিস্টেম আপডেট করছি, ওরা আমাকে বলেছিল। তারপরে যে কোন ওয়েবসাইট আমি ব্রাউজ করছি সেটাও বুঝে, মানে এক্সাক্ট না বুঝলে ওরা কিন্তু আইডিয়া করে ফেলতে পারে, মানে ওদের নেট টানা দেখে ওরা বুঝে যায়। বুঝতে ও পেরেছো? আচ্ছা স্যার, এখন বুঝেছি। এর জন্য আসলে অনেক সময় ইনকগনিটো মোড বলে এক ধরনের মোড আছে ক্রোমে, আর কোথাও সব জায়গায় কিন্তু এরকম থাকে, যেখানে জি কিন্তু স্যার, তখন আর প্রাইভেসি মোড, ইনকগনিটো মোড। হ্যাঁ এই জিনিসগুলো ব্যবহার করলে তখন কিন্তু আর হচ্ছে তোমার প্রোভাইডার হোক আর যে কেউ হোক কেউ পাবে না তখন আর তোমার অ্যাক্সেস। হ্যাঁ অবশ্যই গুগল ইচ্ছা করলে বের করতে পারবে, এটা তো অবশ্যই গুগলের সার্ভারে তো থাকছে এই জিনিসটা, তাই না? এটা কিন্তু তো স্যার মানে এই যে থাকবেই ওয়াইফাই স্যার। ওয়াইফাই প্রোভাইডার বা এরা কেউ বের করতে পারবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন দেখো যে এই যে পূর্বের সেশনগুলোতে আমরা বিভিন্ন আচ্ছা চাইবো, সাধারণত সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের আইন দিয়ে তার বিচার করা অনেক ক্ষেত্রে। আচ্ছা, এই যে সাইবার অপরাধগুলো কি শুধু দেশের মধ্যেই সংঘটিত হয়? আমাকে কেউ একটু বলো তো, যে মানে ধরো বিদেশ থেকেও কিন্তু তুমি সাইবার অপরাধের শিকার হতে পারো। কিভাবে জানো? কেউ একটা উদাহরণ বলো তো, কিভাবে তুমি একটা ধরো বিদেশ থেকে তুমি একটা সাইবার অপরাধের শিকারে হয়েছো, এরকম একটা বলো তো, কেউ একটা স্যার উদাহরণ জানলে মনে বলো। করেন স্যার একটা ফোরাম স্যার, সে জায়গায় হ্যাঁ স্যার বিশ্বের সকল লোক স্যার একসাথে স্যার চ্যাট করে, কলে কথা বলে স্যার, ওইখান থেকে স্যার কেউ আমার অ্যাকাউন্ট পেয়েও যাইতে পারে স্যার। পরে স্যার স্টকিং এটা বলেন, অনেক কিছুই হ্যাঁ হ্যাঁ করতে পারে। হ্যাঁ এটা একটা করতে পারে। আর আরেকটা জিনিস খুবই অহরহ ঘটে, এটা ঘটেছে কিনা আমি জানি না, অনেক সময় দেখবা তোমার কাছে দেখবা বিদেশে কোন একটা নাম্বার থেকে কল আসে, মোবাইলে কল আসে হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার, বিদেশি কোন হ্যাঁ একটা হ্যাঁ। নাম্বার। এই জিনিসটা কিন্তু দেশি কেউ করে না আসলে। আমার পার্সোনালি বলতে আমার মোবাইলে কোনোদিন আসেনি, কারণ আমি আসলে সত্যি বলতে আমি তো ছাত্র মানুষ, আমার কাছে দিয়ে কোনো লাভ নাই, এটা সত্যি কথা। বাট আমার আব্বুর মোবাইল, এটা বোঝানোর জন্য তোমাদেরকে যে এটা কিভাবে বোঝাচ্ছে যে ভৌগোলিক সীমারেখা থাকে না, এটা বোঝানোর জন্য আমি উদাহরণটা দিচ্ছি। আমার আব্বুর মোবাইলেই হচ্ছে নাইজেরিয়া থেকে একবার কল আসছিল, তো আব্বু বুঝেনি, আব্বু কলটা নাম্বারটা না দেখে রিসিভ করে ফেলে, আর সঙ্গে সঙ্গে আব্বুর মোবাইল থেকে 2,000 টাকা কেটে নেয়। মানে এটা কিন্তু এক ধরনের সাইবার অপরাধের মানে সাইবার ইয়ার শিকারে পড়ে গেছে আব্বু, কিন্তু এটা কিছু করার নাই। ইভেন এই জিনিসটা আমরা যতটুকু পরে গ্রামীণ ফোনে ফোন দেওয়া হয়েছিল যে এরকম আসছে, ফোন আসছে বিভিন্ন নাম্বার থেকে, ইভেন তারা প্রত্যেকবার বিভিন্ন নাম্বার থেকে ফোন দেয়, একবার এক নাম্বার থেকে ফোন দিলে পরের বার ওই নাম্বার থেকে ফোন দিবেন। আব্বু প্রায় 8-10টা নাম্বার ব্লক করেছিল তাদের, তারপরেও তারা নতুন নতুন নাম্বার থেকে ফোন দেয়। তখন আব্বু কি করেছিল যে হচ্ছে গ্রামীণ ফোনে ফোন দিয়েছিল, দিয়ে বলেছিল যে এই ধরনের নাম্বার থেকে যাতে ফোন আসে। তখন গ্রামীণ ফোন থেকে বলেছিল যে এই ধরনের, এটা আসলে আটকানো সম্ভব না, এটা বিদেশ থেকে করা হয়, আর এই জিনিসটা ম্যাক্সিমাম স্যাটেলাইটের মাধ্যমে করা হয়। স্যাটেলাইট তো বোঝো তোমরা, তাই না? জি স্যার, তো অবশ্যই। আসলে সাইবার অপরাধের না আসলে কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, যে তোমার বাংলাদেশ থেকেই যে সাইবার অপরাধটা করবে এমন না। বিদেশি অনেক, বিশেষ করে এই যে নাইজেরিয়ার বিভিন্ন দেশগুলা বা এই সাউথ আফ্রিকার বিভিন্ন দেশগুলো এই অপরাধগুলোর সঙ্গে একটু বেশি জড়িত, যে তারা এই বিভিন্ন লোকের নাম্বারে ফোন দেয়, ফোন দিয়ে দিয়ে টাকা কেটে নেয়। এটাও তো এক ধরনের সাইবার অপরাধ, তাই না, যে অনলাইনের মাধ্যমে টাকা স্যার, কেটে নিচ্ছে। হ্যাঁ বলো। স্যার তাহলে তো স্যার অনেক আত্মীয় স্বজনরাও তো স্যার বিদেশে থাকে স্যার, তারাও তো স্যার কল দেয়। হ্যাঁ এখন এটা আসলে আটকানোর কোনো সত্যি বলতে উপায় নাই, যে কলে বিদেশ থেকে সাধারণত কিন্তু ফোনে আলাপ হয় না। বিদেশে ধরো তোমার যে আত্মীয় স্বজন বিদেশে থাকেন, ওনারা কিন্তু দেখবা হয় মেসেঞ্জার, নাহলে হোয়াটসঅ্যাপ, নাহলে আরো যে ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেগুলো সাধারণত ওগুলোর মাধ্যমে কিন্তু বিদেশে যারা থাকেন তাদের সঙ্গে কথা বলা হয়, তাই না? সাধারণত এমনি ফোন কলে কেউ কথা বলে না, কারণ অনেক বেশি কস্ট হয় ওটার জন্য। বাংলাদেশ থেকে ধরো কেউ বিদেশে ডিরেক্ট কল করলে অনেক বেশি খরচ হয়।
অনেক টাকা কাটে, পার মিনিটে অনেক টাকা কেটে নেয়। ওই কারণে সাধারণত করে না, তাই না? তোমারও যদি কেউ বিদেশে থাকে দেখো যে অন্য ধরনের হয় মেসেঞ্জারে ফোন দেয়, তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দেয়, এরকম করে না? জি স্যার। তো ওটা আসলে করে না, তার কারণ হচ্ছে যে এটা আটকানোর উপায় নাই আসলে, যে যে স্যাটেলাইট থেকে এটা করা হয়। এটা কিচ্ছু করার নাই আসলে এই ধরনের অপরাধগুলো হলো। তো ওইটাই বলা হয়েছে যে সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমারেখা থাকে না, ফলে কোনো একটি নির্দিষ্ট দেশের আইন দিয়ে তার বিচার করা অনেক ক্ষেত্রে কঠিন হয়। এখন ধরো এই যে আমার আব্বুর যে হচ্ছে যে টাকাটা লস গেছে, এটা তো কিছু ভাবেই সে আর ব্যাক করতে পারবে না, তাই না? কারণ এটা আসলে বিদেশ থেকে এটা করা হয়েছে জিনিসটা, বাংলাদেশের কোনো আইন জি দ্বারাই স্যার। তাদেরকে ধরতে পারবে না। তারপরেও সাইবার অপরাধ দমনের জন্য আমাদের দেশে বেশ কয়েকটি আইন ইউনিট রয়েছে। যেমন এই যে তথ্য প্রযুক্তি ইউনিট, একটা আইন ইউনিট দেখলাম একটু আগে, 2006 সালের ওই যে ওই ঘটনাটা। এছাড়া বাংলাদেশে বেশ কয়েকটি আইন, বিশেষ করে সাইবার ইউনিট রয়েছে। এই সকল সাইবার ইউনিট অপরাধীদের ডিজিটাল ফুটপ্রিন্ট, এই যে ডিজিটাল ফুটপ্রিন্ট শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দেয়। এখন এই যে অপরাধী শনাক্ত করতে কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট ব্যবহার করা হয়। এই যে বললাম যে ধরো তুমি একটা কোনো অপরাধ সংঘটিত করেছো, কোর্টের সব প্রমাণ ডিলিট করে দিয়েছো, দিয়ে মনে করছো আমাকে তো আসলে আর কেউ ধরতে পারবে না। কিন্তু যখন এই যে বিভিন্ন এই যে ধরো হচ্ছে যারা সাইবার নিরাপত্তা প্রদান করে থাকে, ওনারা যদি ইচ্ছা করে তাহলে এটা কিন্তু বের করে ফেলতে হবে ডিজিটাল ফুটপ্রিন্টটা এর। এবং এগুলো বের করার মাধ্যমে কিন্তু তোমাকে শনাক্ত করে ফেলতে পারবে যে তুমি আসলে দোষী, প্রকৃত অপরাধী। বোঝা গেছে? স্যার আরেকটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ হ্যাঁ, করো। স্যার অনেকেই তো স্যার অনেক অপরাধ করে স্যার অনিয়ন ওয়েবসাইটে। স্যার ওগুলো স্যার ধরা কি সম্ভব না স্যার ফুটপ্রিন্টের সাহায্যে, এই যে বললেন স্যার ডিজিটাল অনিয়ন ফুটপ্রিন্ট? ওয়েবসাইটটা কি জানি, অনিয়ন ওয়েবসাইটটা আমি এটা জানি না আসলে সঠিক। এটা কি ধরনের ওয়েবসাইট, একটা আমাকে একটু হালকা করে হিন্ট দাও। স্যার মানে স্যার আমাদের স্যার যত স্যার পরিচিত যত ওয়েবসাইট আছে স্যার ওগুলো স্যার .com, আর স্যার হুম। অন্যান্য যেগুলো স্যার অনেক রেয়ার যেগুলো ওয়েবসাইট গুলো আছে ওগুলো তো স্যার .onion। মানে মানে বলছো ডার্ক ওয়েব, যেটা বলছো ডার্ক ওয়েবের কথা বলছো তুমি? জি স্যার ওরকমটাই স্যার। হ্যাঁ। স্যার আচ্ছা, ডিজিটাল ডার্ক ওয়েব, ফুটপ্রিন্টের সাহায্যে কি স্যার ওগুলো স্যার করা সম্ভব না? ডার্ক ওয়েব সম্পর্কে যদি তুমি জানতে চাও না, আসলে ডার্ক ওয়েব না অনেক ডিপ একটা জিনিস। মানে তোমার কাছে মনে হচ্ছে ডার্ক ওয়েবে আমি অপরাধীদেরকে ধরবো, ইজিলি ফুটপ্রিন্টের মাধ্যমে ধরে ফেলবো, বাট ডার্ক ওয়েব আসলে এভাবে কাজ করে না। ডার্ক ওয়েব এই গোটা দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই বলা চলে। মানে তুমি নর্মাল যে ব্রাউজিং করছো বা নেট ইউজ করছো, নর্মাল যে সার্ভার ইউজ করছো, এগুলো কোনোটাই আসলে ডার্ক ওয়েবে ইউজ হয় না। এগুলো সম্পূর্ণ আলাদা। তুমি একটা সাধারণ মানুষ, তুমি যদি এখন মনে করো আমি কোনো একটা ডার্ক ওয়েবে ঢুকবো, তুমি কিন্তু ঢুকতে পারবে না। এটার জন্য আলাদাভাবে তোমাকে ওইটা নিয়ে অনেকদিন ধরে চেষ্টা করতে হবে যে কিভাবে তুমি ডার্ক ওয়েবে ঢুকবা। আমি ইচ্ছা করলে কিন্তু ডার্ক ওয়েবে ঢুকতে পারবো না। ইভেন তুমি যদি নেটে সার্চও দাও ডার্ক ওয়েব সম্পর্কে, যে কয়েকটা ডার্ক ওয়েবের নাম, এটা কিন্তু আসবে না কোনোদিন, আসেও না। কারণ এগুলার কিন্তু অ্যাক্সেসই আসেও দেওয়া নাই না আসলে, স্যার। সত্যি বলতে আসেও না। হ্যাঁ, ডার্ক ওয়েব তুমি সহজে অ্যাক্সেস পাবে না ডার্ক ওয়েবে। আর যদি একবার তুমি অ্যাক্সেস পাও, তুমি ডার্ক ওয়েবে যা ইচ্ছা তাই করতে পারবে। এখানে তোমাকে কোনো এই ধরনের কোনো আইন খাটে না এখানে। ডার্ক ওয়েবে তুমি মানে কোনো সাধারণ মানুষ আসলে ঢুকে, ডার্ক ওয়েবটা মেইনলি মাফিয়াদের জন্য তৈরি। মাফিয়া তো বোঝো। জি স্যার। ডার্ক ওয়েব আসলে নর্মাল যেভাবে তুমি চিন্তা করছো ওইভাবে কাজ করে না। ডার্ক ওয়েব, ডার্ক ওয়েব অনেক ডিপ। তুমি যতখানি আমাদের যতখানি ওয়েব যেটা আছে তার অনেক ডিপে হচ্ছে ডার্ক ওয়েব কাজ করে। এগুলা নর্মাল জিনিস যে তুমি এগুলাকে ধরতে পারবে না কোনোদিন। ডার্ক ওয়েবের কাউকে ধরো, তুমি ধরো আজকে ডার্ক ওয়েবে ঢুকে কোনো একটা ওয়েপন, কোনো একটা ডেডলি একটা কোনো একটা ওয়েপন অর্ডার করলে, ঠিক আছে, এটা কিন্তু কোনো অ্যাক্সেস থাকবে না যে তুমি অর্ডার করেছো জিনিসটা। ডার্ক ওয়েব এতটাই ডিপ, কিন্তু তুমি ডার্ক ওয়েবে ঢুকতে পারবে না সহজে। যদি একবার ঢুকতে পারো তাহলে তুমি ওখানে যা ইচ্ছা তাই করতে পারবে। স্যার একটা যদি কথা কেউ না বলবো? যায় যাই। হ্যাঁ বলো। স্যার আমি স্যার 1 মাস আগে স্যার ঢুকেছিলাম স্যার, বাংলাদেশেও স্যার গান সাপ্লাই করা শুরু হয়ে গেছে। স্যার, হ্যাঁ গান সাপ্লাই তো হয়, এটা ওই তো বললাম তো। গান খালি বাংলাদেশে কেন, এটা পুরো পৃথিবীতে সাপ্লাই হয়। তুমি যদি নিজে ইচ্ছা করো, তুমি যদি টাকা দিতে পারো, তুমি ডার্ক ওয়েবে যে কোনো কিছু পাবা। স্যার যে কোনো কিছু মানে যে কোনো কিছু, ক্রিপ্টোকারেন্সিতে তুমি স্যার গান না। টাকা নেয়। হ্যাঁ হ্যাঁ, ক্রিপ্টো কারেন্সি একটা ইয়া, যে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে তুমি কিনতে পারো, এটা একটা ইয়া। কিন্তু ক্রিপ্টো কারেন্সি আরো ঝামেলা, অনেক ঝামেলা ওটা। বিটকয়েন বা এগুলো অনেক ঝামেলার জিনিস। ডার্ক ওয়েব টোটালি একটা আলাদা জিনিস। ওইটাতে আসলে তুমি সহজেই ফুটপ্রিন্টও থাকে না, বা নর্মাল যে ওটা যে গুগল কন্ট্রোল করে এরকম তো না। ডার্ক ওয়েব তো আর গুগল কন্ট্রোল করে না, তাই না?
ওটা সম্পূর্ণ আলাদা স্যার। একটা জগৎ। বোঝা গেছে? জি বাকিরা বাকিরা যারা আছো তারা কি মাথার উপর দিয়ে গেল কি এগুলো নাকি বুঝেছো? জি ভাইয়া। বুঝেছো? বাকি আরেকজন যে ছিল সে কি বুঝেছো? আরেকজন তুমি কি বুঝেছো? আচ্ছা, আজকে তাহলে এইটুকুই রাখি। আমাদেরও মোটামুটি সময় শেষের পথে। আর হচ্ছে আজকে পড়া কি বুঝতে কারো কোথাও অসুবিধা হয়েছে? নো স্যার, কোনো জি, অসুবিধা হয়নি। কিছু বললেন? বলছি ভাইয়া এখন থেকে ক্লাস হ্যাঁ হ্যাঁ, আমাকেই দেওয়া হয়েছে এখন থেকে ক্লাসটা। কেন অসুবিধা হয়েছে কি আজকে বুঝতে কোনো? আমি আসলে ফার্স্ট দিন ক্লাস না না নিচ্ছি তো। না না এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, আগে বোধহয় তোমাদের ফাইন্যান্সের ক্লাস ছিল। স্যার হ্যাঁ বলো। স্যার আবার আপনার ক্লাস কবে পাবো? আমার ক্লাস পাবা হচ্ছে সামনে তোমাদের আবার আইসিটি ক্লাস যেদিন আছে, বুধবারের দিন। বুধবারের দিন পাবা আবার। ও আচ্ছা স্যার। আচ্ছা তাহলে সবাই থাকো, ভালো থাকো সবাই, আবার ইনশাল্লাহ বুধবারের দিন দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।